স্বাগত স্টার নিউজ প্রাইমে, সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। শুরুতেই শুনবো শিরোনাম। পাহাড় ও দেয়াল ধসে আরও 4 মৃত্যু। টানা বৃষ্টিতে পানির নিচে পার্বত্যাঞ্চল। উত্তরের 16 জেলায় বন্যার শঙ্কা, প্রস্তুতি নিচ্ছে সরকার। রাতে মিশরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। একাদশে আসছে একাধিক পরিবর্তন। পাল্টা আক্রমণে বাজিমাতের চিন্তা সালাদের। সেনাবাহিনীর ওপর দেশের মানুষের গভীর আস্থা রয়েছে বললেন প্রধানমন্ত্রী। জাতীয় সংকটে পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা। জুলাইকে বিতর্কিত করার চেষ্টায় ফ্যাসিবাদ সমর্থকরা, অভিযোগ নাহিদের। এনসিপির পদযাত্রা এখন টাঙ্গাইলে। সাভারে হামলায় 2 যুবলীগ নেতা রিমান্ডে। অক্টোবরের প্রথমার্ধেই শুরু ইউপি নির্বাচন। স্থানীয় সরকারের সব ভোট 10 থেকে 12 মাসে শেষ করার পরিকল্পনা সরকারের। আওয়ামী লীগ আমলে প্রকৌশলীদের বেতন কেটে কোটি কোটি টাকা আত্মসাৎ। অন্তর্বর্তী সরকারের সময় বিদেশে বিনিয়োগ বেড়েছে 67%। হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তা। বাংলাদেশের এলএনজি সরবরাহ স্থগিত করল কাতার। রয়টার্সকে জানিয়েছে পেট্রোবাংলা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। টানা বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্বিষহ জনজীবন। সাঙ্গু নদীর পানি বেড়ে প্লাবিত বান্দরবনের নিম্নাঞ্চল। বন্ধ সড়ক যোগাযোগ, নেই বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক। রাঙামাটি, কক্সবাজারে পাহাড় ও দেয়াল ধসে মারা গেছেন 3 জন। আর পটুয়াখালীতে ট্রলার ডুবে নিখোঁজ 6 জেলে। টানা বর্ষণে পাহাড়ি ঢলের ভয়াবহতা। এই চিত্র বান্দরবানের নাফাখুম ও রেমাক্রি ফলসের। প্রবল বেগে পানি নামছে সাঙ্গু নদীতে। প্লাবিত হয়েছে নাইক্ষ্যংছড়ির নিম্নাঞ্চল। পানিবন্দী অর্ধশতাধিক পরিবার। 10 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র। আটকা পড়েছেন পর্যটকরা। কেরানীহাটে সড়কের উপর ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। বন্ধ সড়ক যোগাযোগ, বিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক আর বিদ্যুৎ সরবরাহ। যদি এরকম আরো 2-4 দিন পরে বৃষ্টিপাত হয় তাহলে এখানে বান্দরবনের নিম্নাঞ্চল প্লাবিত হবে। 69 জন হচ্ছে আমাদের নিবন্ধিত গাইডের আন্ডারেই পর্যটক আটকে আছে। আমরা এখান থেকে যখন গেছি তখন পর্যন্ত ওয়েদার ঠিকঠাক ছিল। তো ওয়েদার খারাপ হওয়া শুরু হয়েছে আমরা যখন নাফাকুমে গেছি। পানি বেড়েছে এবং আশঙ্কাজনকভাবেই বাড়ছে। আমাদের সার্বিক প্রস্তুতি আছে। বিশেষ করে আমরা জানমালের দিকে কথা বলি, তাহলে আমার 220টা আশ্রয় কেন্দ্র রেডি আছে। এখন পর্যন্ত কাউকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার প্রয়োজন হয়নি। হেডম্যানরা প্রস্তুত আছে। রাঙামাটিতে পাহাড় ধসে মৃত্যু হয়েছে 1 জনের, ঝুঁকিতে আরও অনেকেই। বৃষ্টি আর ঢলের পানিতে তলিয়েছে খাগড়াছড়ির বেশ কিছু এলাকা। বন্ধ হয়ে যায় দীঘিনালা ও লংগদু সড়কে যান চলাচল। একদিকে আসে দেখতেছি যে এই সবজি বাজারের নিচে সব ডুবে রয়েছে। আর ড্রেনের খুবই কষ্টের মধ্যে আছে। ড্রেন নিচে না হারানে আর যাতায়াত ব্যবস্থা খুবই কষ্ট হয়ে যাবে। মাঝারি বর্ষণ চলছে, এখনো ভারী বর্ষণ শুরু হয়নি, কিন্তু আমরা সতর্কতামূলকভাবে পাহাড়ে যারা বসবাস করছে, আমাদের যে জনগোষ্ঠী আছে তাদেরকে দ্রুত আমরা সরিয়ে নিচ্ছি। পাহাড় ধসে কক্সবাজারের দরিয়ানগরে প্রাণ গেছে 1 নারীর। এদিকে ভারী বৃষ্টিতে সৃষ্ট জলবদ্ধতায় পানিবন্দী টেকনাফ সহ 5 উপজেলার অন্তত অর্ধশতাধিক গ্রাম। দুর্ভোগ চরমে, ঝড়ো হওয়ায় উত্তাল সাগর। সবাইকে নিয়ে আমরা মাঠে নেমেছি। মাইকিং চলমান রয়েছে। তাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র টিমে ভাগ করে দিয়েছি। তারা প্রত্যেকটা পাহাড়ে ডোর টু ডোর যাচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে 3 দিন ধরে নোয়াখালীর হাতিয়ায় নৌ যোগাযোগ বিচ্ছিন্ন। আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক। আমরা কি করে থাকি, কি করে চলি, তার কোনো তত্ত্বাবধানে কোনো খোঁজখবর নেওয়ার মতো কেউ নেই। 4 দিন ধরে আপনার ফেরি তো হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। ফার্স্টের দিনের মধ্যে অ্যাক্টিভ মারছে, পরবর্তীতে ফেরি বন্ধ। পটুয়াখালীতে ঝোড়ো হাওয়ায় ডুবেছে মাছ ধরার ট্রলার। নিখোঁজ আছেন 6 জন। আবহাওয়া অফিস বলছে এমন বৈরী আবহাওয়া থাকতে পারে আরও কয়েকদিন। এই মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বাংলাদেশের যে উপকূলীয় যে 3টা বিভাগ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পাশাপাশি সিলেট বিভাগ, এই 4টা বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতিদের সরে যাওয়ার নির্দেশনার পাশাপাশি খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। আপনারা যারা পাহাড়ের ঢালুতে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। রেকর্ড বৃষ্টিতে ডুবেছে বন্দরনগরী চট্টগ্রাম। পানিবন্দী সড়ক, বাসাবাড়ি, দোকানপাট। উপড়ে পড়েছে গাছপালা, দেয়াল ধসে মারা গেছে 1 জন। 16 শহরে রেললাইন ডুবে আটকা পড়ে আছে
এক্সপ্রেস ট্রেন। এদিকে আগামী 72 ঘন্টায় 16 জেলায় দেয়া হয়েছে বন্যার পূর্বাভাস। রেকর্ড পরিমাণ বৃষ্টি, তাই ডুবেছে রেললাইন। প্রায় 1000 যাত্রী নিয়ে 16 শহর সংলগ্ন জান আলীহাট এলাকায় আটকা পড়ে কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেন। বন্ধ হয়ে যায় কক্সবাজারের সাথে সারা দেশের ট্রেন চলাচল। নগরীর রহমাননগর এলাকায় দেয়াল ধসে নিহত হন শফিকুর রহমান নামে একজন, আহত অন্তত 3 জন। সিআরবি এলাকায় গাছ উপড়ে পড়ে বসতবাড়িতে। টাইগার পাস, বিমানবন্দর সড়ক সহ আরও কয়েকটি জায়গায় রাস্তার উপর গাছ পড়ে ব্যাহত হয় যান চলাচল। ভারী বর্ষণে পতেঙ্গা এলাকায় ধসে যায় সড়ক। এখানে সবসময় জলাবদ্ধতা হয়। এখানে মাননীয় মেয়র মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, এটা দ্রুত বড় প্রকল্প প্রজেক্ট করি, দ্রুত ফান্ড নিষ্কাশনের জন্য ব্যবস্থা নিতে বলতেছি। আমরা কি পরিমাণে আমরা উঠাইছি, এত জলাবদ্ধতা আমাদের চলাফেরার জীবনে খুব কষ্ট হয়ে গেছে। সোমবার রাত থেকে মুষলধারে বর্ষণ, তলিয়ে যায় নগরীর আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, কাতালগঞ্জ, সুলকবহর, বাকুলিয়া সহ অনেক এলাকা। সড়কের পাশাপাশি দোকানপাট, বসতবাড়িতে পানি ঢুকে চরম বিপাকে পড়েন সাধারণ মানুষ। আজকে সকল পরীক্ষা স্থগিত হয়েছে, মানুষ অফিস টাইমে ঠিক টাইমে যেতে পারতেছে না। অনেক পানি এখানে আগ্রাবাদের একদম মেইন রোড থেকে এ পর্যন্ত পানি দিয়ে আসছি। পাহাড় ধস এবং প্রাণহানি এড়াতে জনগণকে সতর্ক করছে জেলা প্রশাসন। এছাড়া জলাবদ্ধতা নিরসনে মাঠে থাকার কথা বলেছেন সিটি মেয়র ও জলাবদ্ধতা নিরসন প্রকল্প সংশ্লিষ্টরা। আমরা আশা করছি যেটা আমাদের সবাইকে সর্বোচ্চ সতর্কতার জায়গায় থাকতে হবে, যার কারণে আমরা এখন কুইক রেসপন্সিভ আমরা করেছি। আমি মনে করি যে এইগুলি সব মিলে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, কিন্তু আল্লাহর রহমতে আমরা সেই চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করছি। মাননীয় প্রধানমন্ত্রী বারবার এটা মনিটরিং করছেন। 16টা জায়গায় অংশে ভাগ করে টিমকে দিয়ে আমরা কাজ করাচ্ছি। এদের সাথে 8-10 জন করে লেবারও দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ইকুইপমেন্ট দেওয়া হয়েছে। যেখানেই সমস্যা হচ্ছে সেখানেই আমার লোকজন অ্যাড্রেস করছে। চিটংবাসীকে আশ্বস্ত করতে চাই যে জলবদ্ধতা নামে যেই আমাদের যেই সাফারিংসটা ছিল সেটা ইনশাল্লাহ এই বছর অনেক কমে, হয়তো 80-90% পর্যন্ত কমে যাবে এবং আমরা এটা প্রপার সুফল দেখতে পাবো। এদিকে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সাগর তীরবর্তী বাঁশখালীর ছনুয়া, খানখানাবাদ সহ কয়েকটি এলাকা। ইমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম। টাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। বৃষ্টি জলাবদ্ধতার খবর জানতে আমরা চট্টগ্রাম সহকর্মী আমাদের এমদাদুল হক তার সঙ্গে যুক্ত হতে যাচ্ছি। এমদাদ, শুভ সন্ধ্যা। একটু জানাবেন আমাদেরকে কি অবস্থা এখন জলাবদ্ধতার চট্টগ্রামে? আর আমরা জানতে পেরেছি যেটি পর্যটক যে এক্সপ্রেস ট্রেন সেটি আটকা পড়েছিল, সেটির এখন কি অবস্থা? ছাড়তে পেরেছে কিনা বা কোনো আপডেট আছে কিনা? জ্যাভলিন, চট্টগ্রামের জন্য নিঃসন্দেহে এটি শুভ সন্ধ্যা নয়, কারণ যে পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিসের যে তথ্য যে সন্ধ্যা 6টা পর্যন্ত তারা আগের 24 ঘন্টায় 393 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন। এটি এ যাবৎকালের সবচেয়ে বেশি এমনটি তারা বলছেন, এবং এই বৃষ্টিপাতের প্রভাব কি সেটি নিশ্চয়ই আপনারা ক্যামেরার মাধ্যমে দেখছেন এবং আমরা দিনভরই দেখে এসেছি। এবং এই যে বৃষ্টিপাত, আবহাওয়া অফিসের যে পূর্বাভাস, সেই পূর্বাভাসকেও কিন্তু ছাড়িয়ে গেছে। এবং এই বৃষ্টিপাতের কারণে যেটি হয়েছে যে নগরীর বিভিন্ন জায়গা, আমি যেই জায়গাটিতে আছি আগ্রাবাদ, ব্যাপারীপাড়া, হালিশহর সহ যে চকবাজার, বাকুলিয়া সহ অনেকগুলো জায়গায় আসলে পানি উঠে গেছে। কোথাও কোমর সমান পানি উঠে গেছে, বাসাবাড়ি, দোকানপাটে পানি ঢুকে গেছে। এবং আপনি জানেন আজকে এইচএসসি পরীক্ষা ছিল। এই এইচএসসি পরীক্ষার যে এইচএসসি পরীক্ষার্থী যারা ছিলেন তারা আসলে পরীক্ষার হলে যেতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েছেন। এর বাইরেও যেহেতু পূর্ণ দিবস, আজকে কর্মদিবস, স্বাভাবিকভাবেই আসলে অফিস সহ বিভিন্ন কাজে যারা বের হয়েছেন তারা আসলে সীমাহীন দুর্ভোগে পড়েছেন। এবং মূল সড়কে যেহেতু বিভিন্ন জায়গায় পানি উঠে গেছে, যার কারণে কিন্তু যানবাহন কমে গিয়ে রিকশার আধিক্যই ছিল বেশি, এবং সেখানেও কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে কিন্তু যাতায়াত করতে হয়েছে। সব মিলিয়ে আসলে যাতায়াত সহ সার্বিকভাবে এক ধরনের নাভিশ্বাস উঠেছে। একটি বিষয় আসলে চট্টগ্রামের মানুষ যেটি বলে আসছেন যে গত প্রায় 2018 সাল থেকেই চট্টগ্রামে এখন পর্যন্ত জলাবদ্ধতা নিরসনের 4টি মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে 14,000 কোটি টাকা ব্যয়ে। এই যে দীর্ঘ সময় ধরে
জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে, কিন্তু এই দীর্ঘ সময়েও সুফল পাওয়া যাচ্ছে না। যদিও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছিল, কিছুদিন আগেও জলাবদ্ধতা যখন হয়েছিল তখন বলা হচ্ছিল যে এবারের যে কাজ সেটি মোটামুটি জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ অনেকাংশে গিয়েছে এবং এর কারণে 70 থেকে 80% জলাবদ্ধতা মুক্ত হবে চট্টগ্রাম নগরী, এমনটি বলা হয়েছিল। কিন্তু বাস্তবে যেটি দেখা গেল যে আসলে সেটি হয়নি। তবে একটি বাস্তবতাও আছে, যেটি বলছেন প্রশাসনের কর্মকর্তারা, যে চট্টগ্রামে যেহেতু সাগর তীরবর্তী এলাকা, সেখানে বৃষ্টি যখন অতিবৃষ্টি হয় সাথে সাথে জোয়ারের পানি যদি থাকে, জোয়ার থাকে, সেক্ষেত্রে আসলে শহরের পানি সাগরে যেতে পারে না, সেক্ষেত্রে জলাবদ্ধতা তৈরি হয়। তবে এই মুহূর্তে আসলে 5:35 থেকে ভাটা শুরু হয়েছে, তো আশা করা হচ্ছে যে আসলে জোয়ারের পানি যেটি বা জলাবদ্ধতা সেটি তুলনামূলকভাবে আস্তে আস্তে করে কমে আসবে। তবে আবার বৃষ্টিপাত হলে, যেহেতু আবহাওয়া পূর্বাভাস আছে বৃষ্টিপাতের, সেক্ষেত্রে আসলে শঙ্কা থেকেই যায় এই জলাবদ্ধতা খুব সহসায় সরে যাওয়ার। জাভলিন, ধন্যবাদ আপনাকে ইমদাদ। বর্ষা আসে বর্ষা যায়, রাজধানীর জলাবদ্ধতার যে চিত্র তার যেন কোনো পরিবর্তন নেই। বছর ঘুরে একই সমস্যার মুখোমুখি হতে হয় নগরবাসীকে। অফিসগামী, শিক্ষার্থী কিংবা খেটে খাওয়া যারা মানুষ রয়েছেন, সবাইকে গুনতে হয় ভোগান্তির মাসুল। বৃষ্টি প্রকৃতির আশীর্বাদ, কিন্তু অব্যবস্থাপনা আর অপরিকল্পিত নগর ব্যবস্থাপনায় সেই বৃষ্টি রাজধানীর জন্য হয়ে ওঠে দুর্ভোগের আরেক নাম। আজকে মাসখানিক হয়ে যাইতেছে, তারা কাজ করে কি করে না, আসে এক কোদাল করে মাটি উঠায় তারা চলে যায়। এর কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, গোটা বিশের লোক এখানে পড়ছে। হ্যাঁ, যে কোনো মুহূর্তে এটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা চাই যে এই জিনিসটা, যে সমস্যা আমি করলাম, এমন কারোর যেন না হয়। একটু ভারী বৃষ্টি হলেই রাজধানীর অনেক সড়ক পরিণত হয় অস্থায়ী জলাশয়ে। কোথাও হাঁটু পানি, কোথাও তার চেয়ে বেশি পানি জমে থাকে ঘন্টার পর ঘন্টা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন পথচারী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। মাত্র বৃষ্টি হচ্ছে 30 থেকে 35 মিনিট, এর মধ্যে যদি ঢাকা সিটিটা ডুবে যায়, তাহলে ঢাকা সিটি বলার কোনো দরকার নাই, এটা মফস্বল বললেই হয়, গ্রামের রোড থাকলেই হয়, তাহলে নদী নালা দিয়ে নৌকা চালাইলেই হবে। হলে তো এই এলাকা পুরো ডুবেই যায়, এর সচরাচর সবাই জানে। তো এখন আমরাও ভুগছি, কিছু করার নাই। সব খাল বন্ধ করে দিয়ে তিলোত্তমা শহর করে 1 ঘন্টার বৃষ্টি তা ঢাকা শহর সহ্য করতে পারে না। জলাবদ্ধতার সঙ্গে বাড়ে নগরবাসীর দুর্ভোগ। পানি জমে থাকায় ধীরগতি হয়ে পড়ে যান চলাচল, তৈরি হয় দীর্ঘ যানজট। বৃষ্টির দিনে রাজধানীর ব্যস্ত সড়কগুলো যেন পরিণত হয় স্থবির নগরের প্রতিচ্ছবিতে। দুর্যোগ মোকাবেলায় সহায়তায় প্রস্তুত যুক্তরাজ্য। বিকেলে সচিবালয়ে এ নিয়ে সই হয়েছে সমঝোতা স্মারক। পরে বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। অন্যদিকে ত্রাণমন্ত্রী জানিয়েছেন, এরই মধ্যে সারা দেশে ত্রাণ এবং অর্থ সহায়তা পাঠানো হয়েছে। প্রবল বৃষ্টিতে সারা দেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পাহাড়ি অঞ্চলে ভূমিধস হয়েছে। নিম্নচাপের কারণে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মাটি ধসে হতাহতের ঘটনা, জলাবদ্ধতা, মৃত্যুর ঘটনা বেড়েছে। এসব পরিস্থিতি মোকাবেলায় সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে জানিয়ে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলছেন, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার প্রস্তুত রয়েছে। বড় ধরনের কোনো আশঙ্কা আপাতত নেই বলেন মন্ত্রী। আমাদের যে দুর্যোগ মোকাবেলার সক্ষমতাটা বাংলাদেশের অনেকখানি সক্ষমতা রয়েছে, কিন্তু তারপরও বাংলাদেশ বিশ্বের মধ্যে যে 9টি দেশ সবচেয়ে বেশি দুর্যোগের মধ্যে, তার মধ্যে কিন্তু বাংলাদেশ। আমরা এই ব্যাপারে সামগ্রিক প্রস্তুতি রয়েছে। বড় ধরনের কোনো আশঙ্কা আপাতত নেই। বড় ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা অবশ্য তাৎক্ষণিক সেখানে সহযোগিতা দিব। মন্ত্রী জানান, কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় 200 মেট্রিক টন করে চাল, 10 লাখ করে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের বাকি সব জেলায় 5 লাখ টাকা এবং 100 টন করে চাল বরাদ্দ হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাজ্যের সঙ্গে ত্রাণ মন্ত্রণালয়ের MOU স্বাক্ষর অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক জানান, বাংলাদেশের যে কোনো ধরনের সংকটের পাশে থাকতে চায় যুক্তরাজ্য। 2010 সাল থেকে আমরা দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ুজনিত অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি জোরদারে একসঙ্গে কাজ করে আসছি। দুর্যোগের পূর্ব প্রস্তুতি শক্তিশালী করতে যুক্তরাজ্য বাংলাদেশকে প্রায় 60 মিলিয়ন পাউন্ড সহায়তা দিয়েছে এবং এক্ষেত্রে দুই দেশ যৌথভাবে কাজ করে যাচ্ছে।
কারিগরি প্রশিক্ষণ, অর্থনৈতিক সহায়তা সহ যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাজ্যের পাশে থাকার ঘোষণায় স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আমরা আশা করি এই পর্যবেক্ষণ ও সুপারিশগুলো দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি আরও শক্তিশালী করার ক্ষেত্রে নতুন গতির সঞ্চার করবে। একই সঙ্গে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে সব পর্যায়ে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় আরও বাড়াতে সহায়তা করবে। এর মাধ্যমে বাংলাদেশে উদ্ভূত যে কোনো জরুরি পরিস্থিতি কার্যকরভাবে মোকাবেলার জন্য আমরা আরও ভালোভাবে প্রস্তুত হতে পারব। দুর্যোগ পরিস্থিতির আগাম তথ্য পেতেও যুক্তরাজ্যের সহায়তা থাকবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চলতি আসরে 4 ম্যাচে যাদের 4টা জয়, কিন্তু মাঠের যে গল্প সেটি কি এই পরিসংখ্যানের মতো এতটা সহজ না। কাবো ভার্দের বিপক্ষে 90 মিনিটে জয় না পাওয়া, অতিরিক্ত সময়ে গিয়ে লড়াই করে টিকে থাকা, আর একই সঙ্গে তাদের যে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিদায়, সব মিলিয়ে শেষ 16-র আগে আর্জেন্টিনা বেশ সতর্ক। তবে কি স্কালোনির দল ভয় পাচ্ছে, নাকি বড় ম্যাচের আগে বাস্তবতাটা মেনে নিয়ে আরও বেশি করে প্রস্তুতি নিচ্ছেন মেসিরা? উত্তর খোঁজার চেষ্টা করেছেন তানজিম ঐশী। বিশ্বকাপের মঞ্চে বড় দলগুলোর জন্য সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত আসে তখনই, যখন প্রতিপক্ষের নামের চেয়ে নিজেদের ভুল বেশি আলোচনায় আসে। আর্জেন্টিনার ক্ষেত্রেও এই আলোচনার কেন্দ্রে কাবো ভার্দের বিপক্ষে সেই কঠিন পরীক্ষা। গ্রুপ পর্বে 3 ম্যাচের দাপুটে জয় পাওয়া বর্তমান চ্যাম্পিয়নরা শেষ 32-এ গিয়ে আফ্রিকার দলটার বিপক্ষে আটকে যায়। 90 মিনিটের সমাধান মেলেনি। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে লড়াই করে 3-2 গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা। এই ম্যাচের পর স্বস্তির নিঃশ্বাস ফেললেও সতর্ক হয়ে গেছে আর্জেন্টিনা শিবির, কারণ বিশ্বকাপ বারবার প্রমাণ করেছে এখানে ছোট দল বলে কিছুই নেই। ফ্রান্সের মতো শক্তিশালী দলকে ভুগিয়েছে প্যারাগুয়ে। স্পেনকে শেষ মুহূর্ত পর্যন্ত লড়তে হয়েছে পর্তুগালের বিপক্ষে, আর নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। তবে কি প্রথমে কাবো ভার্দের বিপক্ষে কঠিন লড়াই আর ব্রাজিলের বিদায় আর্জেন্টিনাকে ভয় পাইয়ে দিয়েছে? কোচের মতে এই বিশ্বকাপ সবার জন্যই খুব কঠিন, এখানে কোনো স্পষ্ট ফেভারিট নেই। শেষ 16তে আর্জেন্টিনার সামনে এখন মোহাম্মদ সালার মিশর। আফ্রিকার দলটা এখন পর্যন্ত 4 ম্যাচে মাত্র 2টা জয় পেলেও প্রতিটা ম্যাচেই দেখিয়েছে নিজেদের লড়াকু মানসিকতা। স্ক্যালোনির চোখে মিশর শুধু একটা প্রতিপক্ষ নয়, একটা সুসংগঠিত দলও। তাই কেবল মেসি ম্যাজিকই নয়, দেখা যেতে পারে মোসালা ম্যাজিকও। কেবো ভার্দের ধাক্কা আর ব্রাজিলের বিদায়ের পর আর্জেন্টিনাও কি এখন চাপে? বিশ্ব চ্যাম্পিয়নদের আত্মবিশ্বাসে কি চির ধরেছে, নাকি স্কালোনি তার দলকে আরও সতর্ক বার্তা দিচ্ছেন? উত্তর মিলবে আটলান্টায় রাত 10টার ম্যাচে। তানজিম ঐশী, স্টার প্লে। মিশরের বিপক্ষে শেষ 16-র লড়াইয়ে আর্জেন্টিনার একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। কাবো ভার্দের বিপক্ষে ধরা পড়েছে যেসব দুর্বলতা, তা কাটিয়ে আরও ভারসাম্যপূর্ণ দল গড়তে নতুন পরিকল্পনা এগোচ্ছেন লিওনেল স্কালোনি। অনুশীলনে মেসির সঙ্গে তার যে দীর্ঘ আলোচনা, সেই প্রস্তুতির ইঙ্গিতই দিচ্ছে। ইজিপ্ট সহকারী কোচ ইব্রাহিম হাসান আগেই হুমকার দিয়েছে, তাদের দলে আছেন মোহাম্মদ সালাহ এবং 26 জন মেসি। সেই চ্যালেঞ্জ সামনে রেখেই শেষ 16-র আগে দল গুছিয়ে নিচ্ছেন লিওনেল স্কালোনি। সর্বশেষ অনুশীলনের শুরুতেই লিওনেল মেসির সঙ্গে দীর্ঘ আলোচনা করেন আর্জেন্টিনা কোচ। হাসি ঠাট্টার পরিবেশ থাকলেও পরিকল্পনায় ছিল ম্যাচের প্রস্তুতি। রাউন্ড অফ 32-তে কাবো ভার্দেকে হারিয়ে পরের রাউন্ডে উঠলেও পারফরমেন্সে পুরোপুরি সন্তুষ্ট নয় কোচিং স্টাফ। তাদের মতে সমস্যা ফুটবলারদের নামে নয়, দলের কার্যকারিতায়। তাই পুরো একাদশ বদলে নয়, সর্বোচ্চ 3টি পরিবর্তনেই সমাধান খুঁজছেন স্কালোনি। সবচেয়ে বড় পরিবর্তনের সম্ভাবনা মাঝমাঠে। গত ম্যাচে বদলি হিসেবে নেমে দারুণ প্রভাব রাখা লিয়ান্ড্রো পারেদেস এখন শুরুর একাদশে ফেরার সবচেয়ে জোরালো দাবিদার। তিনি খেললে অ্যালেক্সিস ম্যাকালিস্টার নিজের স্বাভাবিক আক্রমণাত্মক ভূমিকায় খেলতে পারবেন। শতভাগ ফিট থাকলে তিনিই তার প্রথম পছন্দ। এমনকি তাকে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার বলেও উল্লেখ করেছেন এই আর্জেন্টাইন কোচ।
আক্রমণ ভাগেও বদলের ইঙ্গিত স্পষ্ট। কয়েকদিন আগেও লাউতারো মার্টিনেজ এগিয়ে থাকলেও এখন হুলিয়ান আলভারেজই একাদশে ফেরার দৌড়ে এগিয়ে। বা গোড়ালির চোট কাটিয়ে ছন্দ ফিরে পাওয়ায় শুরু থেকেই তাকে খেলানোর পরিকল্পনা রয়েছে। রক্ষণেও আসতে পারে একটি পরিবর্তন। ইনজুরি কাটিয়ে ফিট হওয়া নিকোলাস তালিয়াফিকো আবারও বাম প্রান্তে ফিরতে পারেন। কাবু ভার্দের বিপক্ষে ম্যাচের শেষ দিকে ফাকুন্দো মেদিনা ক্রাম্পে পড়ায় সেই সম্ভাবনা আরও বেড়েছে। সব মিলিয়ে পুরো দল ভেঙে নয়, বরং ভারসাম্য ফিরিয়েই ইজিপ্টের বিপক্ষে নামতে চান স্কালোনি। মাঝমাঠে নিয়ন্ত্রণ, আক্রমণে নতুন গতি এবং রক্ষণে স্থিরতা, এই 3 লক্ষ্য নিয়েই শেষ 16 লড়াইয়ে নামছে আর্জেন্টিনা। গোলাম মোর্শেদ, স্টার প্লে। বিশ্বকাপে এবার চুপি সারে অন্যতম কঠিন দলে পরিণত হয়েছে মিশর। বল দখল করে নয়, বরং শৃঙ্খলাবদ্ধ রক্ষণ আর মুহূর্তের মধ্যে পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে শাস্তি দিচ্ছে আফ্রিকার এই দলটা। এবার প্রতিবেদন দেখে নেব শেষ 16তে বিশ্ব চ্যাম্পিয়নদের আটকাতে তারা কিভাবে ছক কষছে। মিশরের পুরো সিস্টেমের কেন্দ্রবিন্দু একজন, মোহামেদ সালাহ। তবে এই বিশ্বকাপে মিশর কোনো ওয়ান ম্যান টিম নয়। কোচ হোসাম হাসান এমন একটি স্ট্রাকচার তৈরি করেছেন যেখানে 11 জনের দায়িত্ব নির্দিষ্ট। মিশর সাধারণত 4-3-3 ফরমেশনে খেলে। গোলবারে থাকেন মোস্তফা শোবের, ডিফেন্সে মোহাম্মদ হানি, ইয়াসের ইব্রাহিম, রামি রাবিয়া এবং করিম হাফেজ। এই 4 ডিফেন্ডার খুব বেশি ওপরে ওঠেন না। তাদের প্রথম কাজ থাকে ডিফেন্স লাইনটা ছোট রাখা, সেন্টার বন্ধ করা এবং প্রতিপক্ষকে উইং দিয়ে খেলতে বাধ্য করা। মিডফিল্ডে হামদি ফাথি ও মারওয়ান আতিয়া 2 জন বল উইনার। প্রতিপক্ষের আক্রমণ ভেঙে বল কেড়ে নিয়ে সাথে সাথে সামনে পাস দেয়াই তাদের প্রধান কাজ। মিডফিল্ড ও আক্রমণের ব্রিজটা তৈরি করেন এমাম আশুর। সুযোগ পেলেই বক্সে ঢোকেন, দূর থেকে শট নেন কিংবা থ্রু পাস দেন। আক্রমণের ডান দিকে থাকেন মোহাম্মদ সালাহ, কিন্তু সালাহ সবসময় লাইনে দাঁড়িয়ে থাকেন না। তিনি ভেতরে চলে আসেন, হাফ স্পেসে বল নেন এবং সেখান থেকে কাট ইন করে শট বা থ্রু বল দেন। এই সময়ে ডান দিক দিয়ে ওভারল্যাপ করেন ফুলব্যাক মোহাম্মদ হানি। লেফট উইংয়ে ওমর মারমুশ। তার স্পিড, ড্রিবলিং এবং 1-on-1 দক্ষতা মিশরের বড় অস্ত্র। প্রতিপক্ষের ডিফেন্স একটু উপরে উঠলেই মারমুশ সেই ফাঁকা জায়গায় দৌড় দেন। স্ট্রাইকার মোস্তফা মোহাম্মদের কাজ শুধু গোল করা না, তিনি লং বল নিজের কাছে রেখে সেন্টার ব্যাকদের নিজের কাছে নিয়ে আসেন, আর তাতেই স্পেস পান সালাহ ও মারমুশ। মিশরের সবথেকে বড় শক্তি তাদের ট্রানজিশন। বল কেড়ে নেওয়ার 3-4 সেকেন্ডের মধ্যেই তারা প্রতিপক্ষের বক্সের দিকে চলে যায়। অনেক সময় মাত্র 3 বা 4টা পাসেই আক্রমণ শেষ করে ফেলে। বিশ্ব চ্যাম্পিয়নদের হারাতে এই কাউন্টার অ্যাটাকের বড় অস্ত্রটাই ব্যবহার করবেন হোসাম হাসানের মিশর। সারা মাহবুব, স্টার প্লে। সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রয়েছে দেশের জনগণের। মানিকগঞ্জের সিংগাইরে গ্রীষ্মকালীন প্রশিক্ষণে সশরীরে উপস্থিত হয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় স্বার্থে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রেখে সেনা সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশনা দেন সরকার প্রধান। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চলছে বাংলাদেশ সেনাবাহিনীর 9 পদাতিক ডিভিশনের অধীনে 8 বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ। সেখানে হঠাৎই হাজির প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর প্রশিক্ষণ এলাকা হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। দেশের ইতিহাসে প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান বলে জানিয়েছেন প্রেস উইংয়ের সদস্যরা। সকাল 9:20 মহড়া চলাকালে প্রধানমন্ত্রী ফার্ম বেসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জিওসি ও ইউনিটের সিও এর কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন এবং সেনা সদস্যদের পরিচালিত একটি রেড মহড়া প্রত্যক্ষ করেন। এ সময় দায়িত্ব পালনে উৎসাহ দেন সবাইকে। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। সিফাত শহরিয়ার, স্টার নিউজ। ক্যান্সারে আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই অভ্যুত্থানের শহীদ আবদুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা।
দুপুরে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ক্যান্সারে আক্রান্ত সন্তান মাহমুদুল্লাহ বিন জিসানকে নিয়ে আসেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মোকসেদুল মমিন মিথুন। এ সময় জিসানের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মা ফাতেমাতুজ জোহরাকে দেন চাকুরির আশ্বাস। ফ্যাসিবাদের নেত্রী পালিয়ে গেলেও জুলাইকে বিতর্কিত করার চেষ্টা করছেন তার সমর্থকরা, তাই দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। স্টার নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, কোনো একক রাজনৈতিক দল নয়, গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড দেশের জনগণ। বিস্তারিত মাঝারুল ইসলামের রিপোর্টে। মুক্তিযুদ্ধের পর অধিকার আদায়ে সবচেয়ে বড় আন্দোলনের নাম জুলাই গণঅভ্যুত্থান, যার তোড়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিবাদী শেখ হাসিনা। জুলাই আন্দোলনের নেপথ্যে নায়ককে, কে সেই মাস্টারমাইন্ড? এমন প্রশ্ন আর উত্তরের চোরাবালিতে ঘুরপাক খেয়েছে অনেকেই। তবে এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কোনো একক মাস্টারমাইন্ড ছিল না। আমাদের রাজনৈতিক দলগুলো এটা মনে রাখা উচিত, এই আন্দোলন সফল হওয়ার একমাত্র কন্ডিশন হচ্ছে সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরা, অরাজনৈতিক বহু সংখ্যক মানুষ নেমে এসে এই আন্দোলনে যুক্ত হয়েছে। আর না হলে 16 বছর ধরে বিএনপি জামাত আন্দোলন করতে ছিলই, এর থেকে কঠোর আন্দোলন তারা বিভিন্নভাবে সময় দিয়েছে। সে আন্দোলন সফল হয়নি কারণ শুধু রাজনৈতিক ব্যক্তিরাই ছিল, কর্মীরাই ছিল। এই আন্দোলন সফল হয়েছে কারণ জনগণের এই ব্যাপক অংশগ্রহণ কিন্তু আসলে, ফলে জনগণকে সেই ক্রেডিটটা দেওয়া উচিত। নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক পরিচয়ে এই বিপ্লবে কেউ অংশ নেননি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঐক্যবদ্ধ হয়েছিলেন সবাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হয়েছে, লিডারশিপের এখানে খুবই ক্লিয়ার। কিন্তু আন্দোলনে অংশগ্রহণ ছিল সবার, রাজনৈতিক পরিচয় তো কেউ আসেনি। তখন কি কেউ বলেছে বিএনপি, জামাত? সবাই তো তার রাজনৈতিক পরিচয় তখন বলতে গেলে লুকিয়েছে, কারণ জনগণ হিসেবে সবাই মাঠে সেখানে নেমেছে। ফ্যাসিবাদের নেত্রী ভারতে পালিয়ে গেলেও তার সমর্থকরা জুলাইকে বিতর্কিত করার চেষ্টা করে যাচ্ছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক। সেই সময়ে ছাত্র নেতৃত্বকে বিতর্কিত করা, জুলাইকে বিতর্কিত করা, এটা তো একটা এজেন্ডায় ছিল। সেই জায়গা থেকে এই মানুষকে বিভ্রান্ত করার জন্য অনেক মিডিয়াকে ব্যবহার করে এই ধরনের তথ্য প্রচার করা হয়েছে। ফলে যারা, এবং জুলাই একটা ব্যাপার, আর জুলাই পরবর্তী কিন্তু বৈষম্যবৃদ্ধি বলেন সেটা, বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নামে অনেকেই অনেক জায়গায় অনেক কিছু করে, যারা এখন ছাত্রদল করছে বা অন্য কোনো দল করছে। রাজনৈতিক মতানৈক্যের কারণে জুলাইয়ের অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি বলেও জানান নাহিদ ইসলাম। দায় দিতে চাইলে আসলে দায় অনেকেরই দায়। মাঝহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। একটি দলের লুটপাটের পথ তৈরি করতে ছাত্র জনতা রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় ভারতীয় আধিপত্যবাদ রুখতে সীমান্ত সুরক্ষার দাবি জানিয়েছেন আরেক নেতা সার্জিস আলম। বিকেলে টাঙ্গাইলে এনসিপির জুলাই পদযাত্রায় এসব কথা বলেছেন তারা। গণভোট বাস্তবায়ন সহ নানা দাবিতে দ্বিতীয় দিনে এনসিপির জুলাই পদযাত্রা। বৃষ্টি উপেক্ষা করে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে টাঙ্গাইলে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ স্থানীয় নেতাকর্মীরা। সখীপুরে পথসভায় অংশ নিয়ে নাহিদ ইসলাম বলেন, এক দলকে ক্ষমতায় থেকে সরিয়ে আরেক দলকে লুটপাটের পথ প্রশস্ত করতে ছাত্র জনতা রক্ত দেয়নি। ক্ষমতায় গিয়ে দলটি যদি লুটপাটে লিপ্ত হয় তবে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেন তিনি। সংসদে আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না, আমরা জনসভায় কথা বলতে গেলে ককটেল ফুটানো হয়, বোমা মারানো হয়। এই একদলীয় শাসন যদি আবার শুরু করার কথা কেউ ভাবে, আওয়ামী লীগের পরিণতির কথা আপনারা ভাববেন। পুশিন স্বাধীন সার্বভৌমত্বের জন্য হুমকি দাবি করে সীমান্তে সুরক্ষার দাবি জানান সার্জিস আলম। সাভারে আমরা এরকম একটা পথসভা করার সময় আমাদের মঞ্চের সামনে গতকালকে একটি সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা সরকারকে আহ্বান জানাই, ওই সন্ত্রাসীদের যেন কোনোভাবে আপনাদেরকেও প্রশ্রয় না দিতে পারে। এ সময় গণভোট বাস্তবায়ন ছাড়াও কর্মসংস্থান সৃষ্টি, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সহ বিভিন্ন দাবি জানান এনসিপি নেতারা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। সাভারে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে
ককটেল বিস্ফোরণের ঘটনায় 2 আসামির 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে তাদের আদালতে তোলা হলে তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় বিচারক তাজুল ইসলাম 2 আসামির 2 দিন করে রিমান্ড দেন। এর আগে গতকাল রাতে সাভারের আনন্দপুর থেকে তাদেরকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। পরে এনসিপির পক্ষ থেকে মামলা হলে গ্রেফতার দেখানো হয় মানিকগঞ্জের সিংগাইরের ইউনিয়ন ছাত্রলীগের ওই 2 নেতাকে। সোমবার বিকেলে সাভারের তারাপুর মাঠে এনসিপির সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দলের 3 নেতাকর্মী আহত হন। সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। সংসদে প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এই আশ্বাস দিয়েছেন। এদিকে তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই, বিচার বিভাগীয় অবকাঠামো উন্নয়ন এবং সৌর বিদ্যুতের মাধ্যমে সেচের ব্যবস্থা করা নিয়েও কথা বলেন মন্ত্রীরা। বিস্তারিত ফরহাদ বিন নূরের প্রতিবেদনে। এ বিস্ফোরণ সাভারে এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশে। এতে আহত হন বেশ কয়েকজন। এবার এই উত্তেজনা ছড়ালো সংসদেও। সরকারকে প্রশ্নের মুখে দাঁড় করালেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। এই অপরাধীরা এবং বিস্ফোরণকারীরা যে বিস্ফোরণ ঘটানোর সুযোগ পাচ্ছে তাদের বিপক্ষে আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা এবং আমাদের নির্বিঘ্ন সভা সমাবেশ করার অধিকার নিশ্চিত করা হবে কিনা সেটা আপনার মাধ্যমে এই সংসদের কাছ থেকে আমরা জানতে চাই মাননীয় স্পিকার। আইনমন্ত্রী বলেন, ঘটনাটি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি। সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা দেখছি। আমরা আশ্বস্ত করতে পারি যে এর সাথে যদি কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে আইনিভাবে যতটা পদক্ষেপ নেওয়া সম্ভব স্বচ্ছতার সাথে ততটা কঠোর পদক্ষেপই সরকার নেবেন। এছাড়া দেশের 63 জেলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ এবং চৌকি আদালতগুলো পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আইনমন্ত্রী। আমাদের মাননীয় সংসদ সদস্য আক্তার হোসেন যে বিষয়টার এদিকে সংসদ আলোচনায় উঠে আসে তিস্তা প্রকল্পের বিষয়েও। পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি জানান, চীনের কারিগরি সহায়তায় আগামী 6 মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই শেষ করা হবে। চায়না সরকারের আন্তরিকতায় আমরা টেকনিক্যাল সাপোর্ট নেওয়ার চেষ্টা করছি। আমরা আশা করছি যে আগামী 6 মাসের মধ্যে আমাদের এই কার্যক্রম সমাপ্ত হবে এবং ওই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের স্বপ্ন তা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য সম্পূর্ণরূপে উদ্যোগ গ্রহণ করব। সারা দেশের সব শ্যালো ও ডিপ টিউবওয়েল ধাপে ধাপে সৌর বিদ্যুতের আওতায় আনা হবে বলেও জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। শীঘ্রই এই ব্যাপারে ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার দাবিতে জাতীয় সংসদের সামনে মানববন্ধন করেছে 11 দলীয় ঐক্যজোট। এতে অংশ নেন জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা এবং 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। এ সময় শহীদ পরিবারের সদস্য এবং আহতরা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এসে জুলাইকেই ভুলে গেছে সরকার। আর 11 দলীয় ঐক্যের নেতারা দাবি করেন, জনগণের প্রত্যাশা পূরণ না করে এই সরকার সংসদ চালালে জনগণ তা মেনে নেবে না। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে বাংলাদেশের রাজনীতি সংকটে পড়বে। বাংলাদেশ রাষ্ট্রটিকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করতে হলে অবশ্যই জুলাই সনদের যে গণভোটের গণরায় সেই গণরায়কে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের রাজনীতির এখন প্রধান সংকট এই গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া। এটা যদি বাস্তবায়ন না হয় এই সংকট বাংলাদেশের রাজনৈতিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগেরও দায় রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জুলাই হত্যাযজ্ঞ ছাড়াও সামগ্রিকভাবে দলটির অপরাধের তদন্ত চলছে বলেও জানান তিনি। জুলাই আন্দোলনের মধ্যে তাদের দলগত সংশ্লিষ্টতা আছে, ব্যক্তিগত দায় আছে, সুপিরিয়র দায় আছে, এইসব তো প্রাথমিক সংশ্লিষ্টতা আছে। শুধু আমরা জুলাই সংশ্লিষ্টতার প্রশ্ন না, সামগ্রিকভাবে আমাদের আরও কি অপরাধের সাথে তাদের এই সংগঠনের সংশ্লিষ্টতা আছে এবং যদি দেখা যায় যে শেষ পর্যন্ত এই দলটি সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত ছিল বা আছে, সেক্ষেত্রে
স্বাস্থ্য জনগণের জন্য কোনো বিশেষ সুবিধা নয়, এটি সবার অধিকার। সুলভ মূল্যে এবং সুলভে সুস্বাস্থ্য নিশ্চিতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার। স্বাস্থ্য উদ্যোক্তা উন্নয়নের পথরেখা বিষয়ক কর্মশালায় এভাবেই সরকারের স্বাস্থ্য ভাবনার কথা তুলে ধরেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জুবাইদা রহমান। একই অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, স্বাস্থ্য খাতে বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করবে সরকার। সকালে রাজধানীর গুলশানে আয়োজন করা হয় বাংলাদেশ স্বাস্থ্য উদ্যোক্তা উন্নয়নের পথরেখা বিষয়ক কর্মশালা। অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং দেশীয় ওষুধের গুণগত মানের বিষয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। চলতি বছরে গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। এটি প্রধানমন্ত্রীর মূল স্লোগান। আমরা শুধু মুখে বলছি না, এটি বাস্তবায়ন করতে যাচ্ছি। 1 জুলাই থেকে নতুন বাজেট ঘোষণার সাথে সাথে এই কার্যক্রম শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী নিজেই এটি পর্যবেক্ষণ করছেন। এ সময় বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করা সহ প্রয়োজনীয় নীতিমালার তাগিদ দেন অর্থমন্ত্রী। বাংলাদেশে দক্ষ উদ্যোক্তা তৈরি হয়েছে। উপযুক্ত পরিবেশ আর সঠিক নীতিমালা পেলে তারা সর্বোচ্চ জায়গায় পৌঁছে যাবে। এই সব কিছুর পেছনে দিন শেষে নেতৃত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর প্রধান অতিথির বক্তব্যে জুবাইদা রহমান বলেন, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা প্রদানে বদ্ধপরিকর সরকার। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব স্বাস্থ্য খাতে নানাবিধ চ্যালেঞ্জ তৈরি করছে। আমরা বিশ্বাস করি, স্বাস্থ্য জনগণের জন্য কোনো বিশেষ সুবিধা নয়, এটি দেশের মানুষের মৌলিক অধিকার। সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা প্রদান করতে এবং প্রতিটি নাগরিকের কাছে মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। জলবায়ুর নেতিবাচক পরিবর্তন স্বাস্থ্য খাতে ঝুঁকি তৈরি করছে মন্তব্য করে সবাইকে স্বাস্থ্য ও পরিবেশের সুরক্ষায় যত্নবান হওয়ার পরামর্শও দেন ডাক্তার জুবাইদা রহমান। নূরে জান্নাত, স্টার নিউজ, ঢাকা। আগস্টে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধেই উপনির্বাচন করার পরিকল্পনা সরকারের। দুপুরে সচিবালয়ে এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদুর রহমান। বলেন, ভোট শুরুর পর 10 থেকে 12 মাসের মধ্যে শেষ হবে স্থানীয় সরকারের সব নির্বাচন। এছাড়া 5 আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হবে বলে জানান তিনি। সোমবার সাফারে এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠানে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় বিক্ষোভ করে প্রশাসনের সহায়তায় হামলা হয়েছে বলে অভিযোগ করেন দলটির নেতাকর্মীরা। হামলার পরদিনই সচিবালয়ে গণমাধ্যমের মুখোমুখি তথ্য উপদেষ্টা জাহেদুর রহমান জানান, দ্রুত অপরাধীদের বিচারের উদ্যোগ নিয়েছে সরকার। গতকালের ঘটনাটা খুবই দুঃখজনক। আমরা এটার প্রতিবাদ জানাই এবং সরকারের কাছে প্রতিবাদ জানানো না, সরকারের প্রধান কাজ হচ্ছে যারা এটার সাথে জড়িত অবশ্যই অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং দ্রুতই আমরা আশা করি করবে। এ সময় আগামী প্রজন্মের জন্য জুলাইয়ের স্মৃতি সংরক্ষণে সরকারের ভাবনার কথাও জানান তিনি। 5 আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন হবে। এটার ফাইনাল কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো করা হচ্ছে। সেটা মানে ওখানে যে জনবল নিয়োগ আছে, এরকম আরো কিছু কাজ বাকি আছে। স্থানীয় সরকার নির্বাচনের সময় ও তফসিল নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক রোড ম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোড ম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। গুজব ও অপতথ্য নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের পলাতক নেতাদের দেশে ফেরানোর বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তথ্য উপদেষ্টা। আমাদের কাছে হস্তান্তর, কথা বলা দূরে থাকুক, তাদেরকে তো আমাদের কাছে হস্তান্তর করারই কথা আছে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা। মাঠ পর্যায়ে কর্মরত প্রকৌশলীদের বেতন থেকে অন্যায়ভাবে কেটে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা। ঠিকাদার ও প্রকল্প পরিচালকের যোগসাজশে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে, এমন অভিযোগ উঠে এসেছে সরকারের নিরীক্ষা প্রতিবেদনে। শুধু তাই নয়, দেশের 30টি পৌরসভায় পানি সরবরাহ এবং স্যানিটেশন নির্মাণ প্রকল্পটিতে আরও প্রায় 50 কোটি টাকার অনিয়মের তথ্য উঠে এসেছে। বিস্তারিত জানাচ্ছেন মাহাবুল ইসলাম।
জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশগত ঝুঁকি কমাতে 2019 সালে দেশের 30টি পৌরসভায় শুরু হয় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় 1596 কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের জুনে। প্রকল্পের শুরু থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত আর্থিক অগ্রগতি হয়েছে 83% এবং ভৌত অগ্রগতি 95%। তবে প্রকল্পটির বাস্তবায়নে বিভিন্ন ধাপে উঠে এসেছে একের পর এক অনিয়মের চিত্র। মাঠ পর্যায়ে কর্মরত আবাসিক প্রকৌশলীদের বেতন থেকে 6 কোটি 30 লাখ টাকা কেটে নিয়ে আত্মসাৎ করা হয়েছে। আইএমইডির মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, ঠিকাদার ও তৎকালীন প্রকল্প পরিচালকের যোগসাজশে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে। এই প্রকল্পে সরকারি ক্রয়বিধি লঙ্ঘন করে প্রায় 19 কোটি টাকার কার্যাদেশ একটি প্রতিষ্ঠানকে দেয়া নকশা বহির্ভূত কাজ দেখিয়ে মোট 1.5 কোটি টাকার বেশি আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। অনিয়মের বিষয়ে প্রকল্পটির বর্তমান পরিচালক স্টার নিউজকে জানান, অভিযোগগুলো আগের সময়ের, বিষয়গুলো সম্পর্কে তিনি বিস্তারিত জানেন না। যদি শেষ মুহূর্তে কোনো দায় দেনা এরকম পরিলক্ষিত হয় যে যেটা আসলে অনিয়ম হয়েছে, সেটা সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে প্রকল্প বাস্তবায়নে সুশাসন ও কার্যকর জবাবদিহিতার অভাব থাকায় এত অনিয়ম হচ্ছে। তাদেরকে স্বচ্ছ এবং জবাবদিহিমূলক বাস্তবতা নিয়ে আসার উপায় হচ্ছে আইনের প্রয়োগ করা। এখন আইনের প্রয়োগে যদি দীর্ঘসূত্রিতা হয় কিংবা এই দীর্ঘসূত্রিতার মূল কারণ যদি হয় কাউকে পার পাইয়ে দেওয়া, কাউকে বাঁচিয়ে দেওয়া, তাহলে তো আসলে আমার গুণগত পরিবর্তনের জায়গাটা তৈরি হবে না। সরকারি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার তাগিদ এই বিশেষজ্ঞের। এটা যাতে কারো পকেটস্থ না হয়। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। 2025 সালে বিদেশে বাংলাদেশিদের বিনিয়োগ বেড়েছে প্রায় 67%। অন্যদিকে ওই বছর বিদেশি বিনিয়োগ এসেছে মাত্র $2.25 বিলিয়ন, যা উগান্ডা কিংবা ঘানার চেয়েও কম। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটারের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অর্থনীতির প্রকৃত চিত্র উঠে আসে, যেখানে দেশি বিদেশি বিনিয়োগ চিত্র সবচেয়ে প্রকট হয়ে দেখা দেয়। এমন এক পরিস্থিতিতে দেখা যাচ্ছে 2025 সালে অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ থেকেই বিদেশে বিনিয়োগ গেছে $25 মিলিয়ন, যা আগের বছরের তুলনায় 67% বেশি। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটারের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এই ধরনের বিনিয়োগ কেন্দ্রীয় ব্যাংকের অননুমোদনের সাপেক্ষেই বিদেশে যায়। তবে এর বাইরে বহু অর্থ দেশ থেকে অনুমোদিত অবস্থায় যায়, যা পাচার হিসেবে বিবেচনা করা হয়। হাসিনা আমলে এমন পাচার করা অর্থের পরিমাণ $234 বিলিয়ন। তবে অন্তর্বর্তী সরকারের সময় গেল বছর শেষে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে 834 কোটি ফ্রা, যা এক বছরের ব্যবধানে বেড়েছে 41%। আর 2021 সালের পর এটি ছিল সর্বোচ্চ আমানত। ওই বছর সুইস ব্যাংকের বাংলাদেশিদের আমানত স্থিতি ছিল 871 মিলিয়ন ফ্রা। এদিকে আংটারের প্রতিবেদনে বলা হয়, 2025 সাল শেষে বাংলাদেশে আসা বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় $1.8 বিলিয়ন, যা 2024 সালের চেয়ে বেড়েছে 44%-এরও বেশি। তবে এই বিনিয়োগের পরিমাণ আফ্রিকার দেশ উগান্ডা, ঘানা কিংবা কঙ্গোর চেয়েও কম। এদিকে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ের জন্য বিদেশি বিনিয়োগের তথ্য প্রকাশ করেছে, যেখানে দেখা যায় বছর ব্যবধানে চলতি বছরের প্রথম প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ প্রায় 44% কমেছে এবং পরিমাণ ছিল $447 মিলিয়ন। অন্যদিকে গেল বছরের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকের তুলনায় জানুয়ারি থেকে মার্চে বিদেশি বিনিয়োগ বেড়েছে 21%-এর মতো। ফাহিম ইউসুফ, স্টার নিউজ। মার্শাল আর্ট, কারাতে বা যে কোনো প্রশিক্ষণের আড়ালে উগ্রবাদী মতাদর্শ প্রচার বা সদস্য সংগ্রহের চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে উগ্রবাদ দমনে দুটি বিশেষ ইউনিটকে একত্রিত করে নতুন নামে স্পেশাল সিকিউরিটি ইউনিট SSU গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ফেইথ কমব্যাট সিস্টেম বা FCS নামে একটি মার্শাল আর্ট একাডেমির 6 সদস্যকে উগ্রবাদে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। পুলিশের দাবি, গেল 5 জুলাই ভোরে রাজধানীর মিনি কক্সবাজার এলাকায় গোপন প্রশিক্ষণের সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বর্তমানে তারা রিমান্ডে রয়েছেন।
অন্যদিকে কক্সবাজার, ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে কালেমা লেখা সাদা পতাকা টাঙানোর ঘটনার তদন্ত চলছে। এসবের মাধ্যমে উগ্রবাদী মতাদর্শ প্রচারের চেষ্টা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে, প্রশিক্ষণের নামে কিংবা অন্য কোনো উপায়ে উগ্রবাদী কার্যক্রম পরিচালনার সুযোগ দেয়া হবে না। পতাকা রুলস একটা আছে, এখন এইটা যাতে সবাই আইনটা যাতে মানে, এবং এই পতাকা উড়ানোর প্রেক্ষিতে কেউ যদি অন্য কোনো মতবাদ বা অন্য কোনো উদ্দেশ্য থাকে এবং কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। তথ্য প্রযুক্তির বিস্তার, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ নানা কারণে নিরাপত্তা হুমকির ধরন পাল্টেছে। সহিংস উগ্রবাদও মাথাচাড়া দেয় প্রায়ই, তা ছড়ানো হয় ডিজিটাল মাধ্যমে। নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতিও বাড়ানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। উগ্রবাদ দমনে গঠিত অ্যান্টি টেরোরিজম ইউনিট এটিইউ ও সিটিটিসিকে একীভূত করে স্পেশাল সিকিউরিটি ইউনিট বা এসএসইউ গঠনের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দপ্তর। এটিইউ স্পেশাল সিকিউরিটি ইউনিট হবে এবং হচ্ছে আপনার যেটা সিটিটিসি সেটা হবে ডিএমপির এসএসইউ মানে স্পেশাল সিকিউরিটি ইউনিট। এটা শুধুমাত্র উগ্রবাদ নয়, এটা নানান ধরনের অপরাধ যেমন ট্রান্সন্যাশনাল ক্রাইম এবং যেটা হচ্ছে সাইবার ক্রাইম এবং নতুন ধরনের বিশেষ যে অপরাধ বা এআই প্রযুক্তিগত অপরাধ, এই জিনিসগুলো হচ্ছে গিয়া মোকাবেলা করার জন্য এই ইউনিটগুলোকে নতুন করে সাজানো হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, নতুন নামের চেয়ে ইউনিটগুলোর কর্মদক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিতে জোর দিতে হবে। সাধারণ মানুষের মধ্যে এই ইউনিটগুলোর বা অথবা এই ইউনিটের নামগুলোর একটা পরিচিতি পেয়েছে। এখন আমরা যখন একটি ইউনিট একটা নির্দিষ্ট সময় কাজ করার পর পরিচিতি পায়, সেই দ্বার প্রান্তে এসে নাম পরিবর্তনের সংস্কৃতি থেকে আসলে আমাদের একটা মুক্তি প্রয়োজন। বর্তমান নিরাপত্তা বাস্তবতায় আরও সমন্বিত ও বৃহৎ পরিসরে কাজ করতেই এ ধরনের উদ্যোগ বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।